সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় সুশাসন ও জবাবদিহিতা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ABM আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আপনার কাছে যেতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে সুশাসন এবং জবাবদিহিতা। একটি গণতান্ত্রিক এবং কল্যাণমুখী রাষ্ট্রে এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে জবাবদিহিতার আওতায় না আসলে কল্যাণমুখী রাষ্ট্র হওয়া খুব কঠিন হয়ে পড়ে। আপনি একজন আইন প্রণেতা হিসেবে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের অবস্থানটা আসলে কি? আমরা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কতটা পিছিয়ে নাকি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে? না, পৃথিবীতে কিছু কিছু নিদর্শন আছে যেখানে কল্যাণ রাষ্ট্র হয়েছে, জবাবদিহিতি ছিল না। যেমন সাদ্দাম হোসেনের ইরাক কিছুদিনের জন্য, এবং আরও কিছু আল বাশারের বা মার্শাল টিটোর যুগোস্লোভাকিয়া, অথবা আমাদের ফিডেল কাস্ট্রোর কিউবা ওয়াজ দ্য ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ কমিউনিস্ট জবাবদিহিতাবিহীন একটা ওয়েলফেয়ার স্টেট। বাট ওইটা লিবিয়া, গাদ্দাফির, ওইটা একটা ডিফারেন্ট মডেল। আর আমাদের এখানে যেখানে গণতন্ত্র আছে, ভোট আছে, সেখানে জবাবদিহিতা না থাকলে যেটা হবে, দুর্নীতি বাড়বে। এবং যখন দুর্নীতি বাড়বে, তৃতীয় বিশ্বের একটা দেশে দুর্নীতি যখন বাড়বে, তখন স্বাভাবিকভাবেই জনগণ এই অর্থনৈতিক যে হাইপ হবে ইনশাল্লাহ বা হচ্ছে, সেটার সুফল জনগণ পাবে না বা পাচ্ছে না। এটাই এক্স্যাক্টলি ঘটতেছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের শীর্ষ মহলের সেলফ ইম্পোজ লিমিটেশন ইম্পোজ করা, সেলফ রেস্ট্রেন ইম্পোজ করা। তার মধ্যে একটা হচ্ছে, যখন আপনি জাতীয় নির্বাচন হবে, তখন বাংলাদেশের মতো দেশে ইটস এ নো হোল্ডস বার, মানে ক্ষমতায় যেতেই হবে, কারণ আমি ক্ষমতায় না গেলে আমাকে ধ্বংস করা হবে, অথবা আমাকে ক্ষমতা থাকতেই হবে। এটা একদম পলিসি অফ অ্যানিহিলেশনের একটা পর্যায়ে চলে গেছে। খুব দুঃখজনক, বাট ব্যাপারটা ওই পর্যায়েই আছে। কিন্তু ক্ষমতায় আসার পরে আপনার স্ট্র্যাটেজি কী হবে? প্রথম স্ট্র্যাটেজি হবে জনবান্ধব হতে হবে। দ্বিতীয়, আপনার কারেকশন হতে হবে। কারেকশনের মধ্যে প্রথম হচ্ছে যে বাই নির্বাচনগুলো হবে, এই বাই নির্বাচনগুলোকে আপনার ফেয়ার করার চেষ্টা করতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে সরকার ফেয়ার চাইলেও বাই নির্বাচন ফেয়ার হয় না, সেই ক্ষেত্রে সরকারের শীর্ষমহলে জোর করে ফেয়ার করতে হয়। অর্থাৎ আমি একটা টকশোতে বলেছিলাম, ইচ্ছা করে হারাতে হবে, ইচ্ছা করে হারতে হবে। অর্থাৎ এই যে আওয়ামী লীগ 8 সাল থেকে জিতেছে, 13-14 সালে জিতেছে, আওয়ামী লীগের জয়ের নিদর্শন প্রচুর, কিছু পরাজয়ের নিদর্শন দরকার। কেন দরকার? কারণ ঢাকাতে একটা আসনে 58 জন নমিনেশন কেটেছে। এটা আওয়ামী লীগের মতো একটা দলের সাথে যায় না। এবং এই ক্ষেত্রে আমরা যদি মনে করি সরকার কিছু কিছু নির্বাচন ফেয়ার এনশিওর করে, তাহলে সরকারের একটা কারেকশন, জবাবদিহিতা, দায়বদ্ধতা শুরু হবে। দায়বদ্ধতার প্রথম ধাপ তো হচ্ছে নিজের পার্টির ভিতরে দায়বদ্ধতা সৃষ্টি করা, পার্টির নেতাকর্মীদের মধ্যে। তারপরে প্রশাসনের দায়বদ্ধতা। সেক্ষেত্রে আমাদের জুডিশিয়ারি স্ট্রং করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা 32 লক্ষ মামলা আমাদের দেশে, কেউ বলে 35 লক্ষ, 18 কোটি লোক, 18 কোটি লোকের অনুপাতে আমাদের মানে জজ থাকার কথা প্রায় 16,000, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সেখানে আমাদের বিচারক আছে মাত্র 1600। 1997 সালে আমাদের হাইকোর্টের বিচারপতি ছিল খুব সম্ভবত 110 জন। এখন এই 30 বছর বা 20 বছর পরে এটা নেমে হয়েছে 97 জন। অথচ মামলার সংখ্যা ইতিমধ্যে ডাবল ট্রিপল হয়ে গেছে। জুডিশিয়ারিকে দুর্বল করে রাখার কারণে যে জবাবদিহিটা জুডিশিয়ারি করতে পারতো, এটা অনেকাংশে জুডিশিয়ারি করতে পারছে না। তারপরে হচ্ছে জুডিশিয়ারিতে নিয়োগ যেটা হচ্ছে, বিশেষ করে উচ্চ আদালতে, এটা কমপ্লিটলি পলিটিক্যাল নিয়োগ। আপনি ভুল লোককে যদি আপনি ইলেক্ট করেন, আপনি 5 বছর তাকে চেঞ্জ করতে পারেন, অথবা পার্টি থেকে মনোনয়ন দিবে না বা জনগণ ভোট দেবে না। কিন্তু ইফ ইউ অ্যাপয়েন্ট রং পারসন, তাকে কিন্তু আপনার সারা জীবন ক্যারি করতে হবে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট। আমাদের জুডিশিয়ারিতে পোস্ট রিটায়ারমেন্ট বেইট একটা থাকে, এবং এই বিষয়ে অনেকগুলো রিসার্চ পেপার আছে। শুভঙ্কর দম নামে একজন লোক বলেছে যে ইন্ডিয়াতে কনটেক্সটে ওনারা অনেক খোলামেলা কথা বলে, আমাদের এখানে এত খোলামেলা কথা বলার সুযোগ নেই জুডিশিয়ারি নিয়ে। উনি রীতিমতো রিসার্চ করে দেখিয়েছেন যে কী পরিমাণ সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ারমেন্টের শেষের দিকে সরকারকে খুশি করতে প্রো সরকার জাজমেন্ট দিয়েছে, এবং রিটায়ারমেন্টের পরে তারা একটা
অফিস পেয়েছে, ল কমিশনের চেয়ারম্যান মেম্বার, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান মেম্বার বা ল্যান্ড রিফর্ম কমিশন, সামথিং লাইক দ্যাট। এই বিষয়ে অরুণ জেটলি একটা চমৎকার কথা বলেছে যে প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টস আর ইনফ্লুয়েন্সড বাই এ ডিজায়ার ফর এ পোস্ট রিটায়ারমেন্ট জব। বাংলাদেশও এটার বাইরে না। এই সব কিছু মিলায়ে যখন সরকার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, পলিটিক্যাল সরকার দলটা সব এক জায়গায় হয়ে যাচ্ছে, কেউ কাউকে আর চেক করতে পারছে না, তখন যে জিনিসটা হয় সেটাকেই কিন্তু লেভিয়াথান, টাইরানি, অ্যাবসলিউটিজম এগুলো বলে। থমাস হবস, লক্স তাদের লেখা টেখা দিয়ে ইংল্যান্ডের বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটেছিল, যে রাজাই বিচার করতো, রাজাই শাসন করতো, রাজাই আবার সংসদের ভিতর ঢুকে পড়তো, সংসদ ভেঙে দিত। তো সেই জায়গাগুলো থেকে যে 800 বছর পরে আমরা যে জায়গায় আসছি, একটু একটু করে মনে হচ্ছে আবার ঘড়ির কাঁটাটা উল্টো দিকে যাচ্ছে। তো সেটার জন্য ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী এবং শীর্ষ আওয়ামী লীগের নেতৃবৃন্দের এটা চিন্তা করতে হবে, এবং চিন্তা করে ডেফিনেটলি মিডিয়াকে ফ্রিডম করা দরকার উইথ সেলফ রেস্ট্রেন্ট। কারণ আপনি মানে যখন ফ্রিডম দিবেন, উইথ গ্রেট ফ্রিডম ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো ফ্রিডম দিলে রেসপন্সিবিলিটি সহ ফ্রিডম দিতে হবে, জুডিশিয়ারিকে অ্যাকাউন্টেবল করতে হবে, এবং জুডিশিয়ারিও তখন গভর্নমেন্টকে চেক করবে, এটা হুইসেল ব্লোয়ার রোল প্লে করবে। এই সমস্ত চেকস অ্যান্ড ব্যালেন্স কনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো যদি এখনই ঠিক করা না হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ক্ষতিকারক অনেক কিছু আসতে পারে। কেন বলছি যে আওয়ামী লীগ 13th ইয়ার কনজিকিউটিভলি ক্ষমতায় আছে, অথবা 12th ইয়ার। যখনই একটা সরকার অনেক দিন একটানা ক্ষমতায় থাকবে, তখন তাকে বৈপ্লবিক কিছু না করলে তখন তার ক্ষমতা থাকাটা, বৈধতা থাকলেও জনগণের কাছে মনে হয় যে তারা সঠিক সুশাসন পাচ্ছে না, সঠিক শাসন পাচ্ছে না। এই ধরনের বৈপ্লবিক কিছু এখন আওয়ামী লীগকে করতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো আমি। শহীদুল ইসলাম বাবুল, যেটি শামীম হায়দার পাটোয়ারি যে কথা উল্লেখ করেছেন, বিশেষ করে জানেন যে কয়েকটি আসনে বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচন সামনে, যেখানে আপনার দলও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে, প্রার্থীও ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে। তো ভোটের রাজনীতিতে বা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে যদি একটি সুশাসন বা জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে যেটি বললো যে আমরা প্রায় স্বাধীনতার 50 বছর পালন করব সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তীতে এসেও আমাদেরকে শামীম হায়দার পাটোয়ারি উল্লেখ করেন যে আমরা অনেকটা পিছনের দিকে হাঁটছি। সামনের দিকে হাঁটার না, ঠিকই বলেছেন উনি। এটা তো সত্য যে সুশাসন এবং জবাবদিহিতা একে অপরের পরিপূরক। জবাবদিহিতা থাকলেই সুশাসন নিশ্চিত হয় শুধুমাত্র। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা পিছনের দিকে হাঁটছি, ভূতের পায়ের মতো আর কি। স্বাধীনতার 50 বছর আমরা পার করছি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, একটা রাষ্ট্র সরকার আপনি সুশাসন নিশ্চিত করতে হলে তো আপনার কিছু প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আইনের শাসন এবং গণতন্ত্র সর্বাগ্রে, এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা যদি আপনি নিশ্চিত না করে আপনি সুশাসন দিতে চান, তাহলে সেটাকে সুশাসন বলবে না এবং সেটা হয়ও না। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এখানে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, গণতন্ত্র তো একেবারে কি বলবো, এটা নির্বাসনে চলে গেছে। আইনের শাসন বলতে দেশে কিছু নাই। বিচার বিভাগ কি হচ্ছে আপনিও জানেন, আমিও জানি। তারপরে এই নির্বাচন কমিশন বা মানবাধিকার কমিশন, মানবাধিকার, এই যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যদি জবাবদিহিতার আওতায় না থাকে, তাদের কাজগুলো তারা ঠিকভাবে না করে, বা পুলিশ প্রশাসন বা জনপ্রশাসন যেটাই বলেন, তাহলে এবং এদের যদি ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা না থাকে, তাহলে সেই রাষ্ট্র কোনোদিনও কল্যাণ রাষ্ট্র হতেই পারে না, বরং ন্যূনতম একটা মানে সুশৃঙ্খল রাষ্ট্র বা জবাবদিহিমূলক রাষ্ট্র হতে পারে না। আমাদের এখানে আমরা তাই দেখছি। আপনি দেখেন বিগত কয়েক বছর যাবত আমরা দেখছি, এবং এটাই বাস্তবতা, আমাদের যে বিদ্যমান সাংবিধানিক কাঠামো, সেই কাঠামোতে এক ব্যক্তির শাসন বা ক্ষমতা, এবং এটা আমরা প্রমাণও পাচ্ছি বিগত বছরগুলোতে। এই যে এক ব্যক্তির শাসন ও ক্ষমতা, এটাকে বহাল রেখে আপনি একটা সামগ্রিক সুশাসন বা একটা কল্যাণ রাষ্ট্র এটা উপহার দিবেন, এটা আপনার বাতুলতা আপনি যদি বলেন। এবং যদি আপনাকে সুশাসন নিশ্চিত করতে হয়, সর্বাগ্রে আপনাকে গণতান্ত্রিক ব্যবস্থা এবং বিচার, এই দুটা এবং সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোকে কার্যকর করতে হবে। এখানে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দক্ষ, মেধাবী, যোগ্য, এফিশিয়েন্ট মানুষকে যদি আপনি এখানে নিয়োগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুশাসন, এই 50 বছর হোক আর 100 বছর হোক, আপনাকে পিছনেই যেতে হবে। আপনি এই যে জবাবদিহিতার অভাব, আপনি দেখেন এখানে কত রকমের ঘটনা ঘটছে, আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো যে শুধুমাত্র জবাবদিহিতার অভাবে এই ঘটনাগুলো ঘটছে। আপনি যদি জবাবদিহিতা থাকতো, তাহলে আপনি বলেন সাগর রুনি একটা হত্যাকাণ্ড হলো, 63 বার সময় নিয়েছে এই তদন্তকারী কর্মকর্তা, এখনো প্রতিবেদন দিতে পারেনি। আমি দেখলাম পরশুদিন, দেখেন এই যে আমরা এখানে কথা বলছি,
এটাও কিন্তু আমাকে মেপে মেপে কথা বলতে হবে। আমি কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে, যদিও এত টেলিভিশন এত টক শো কথা বলছি, কিন্তু কথা কি ইচ্ছা করলেই বলতে পারি, ইচ্ছা করলেই কি আমি মত প্রকাশ করতে পারি? বাট সুশাসনের একটি অন্যতম শর্ত হলো মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। হ্যাঁ, আছে টেলিভিশন, ঠিক আছে, কথাও বলছি, উনি ইচ্ছা করলে অনেক কিছুই বলতে পারবেন, ওনার নামে কোনো ডিজিটাল আইনে মামলা হবে না, কিন্তু আমার নামে হবে, এবং এই মামলায় জেলও আমি খাটতে পারি। আপনি দেখেন, পরশুদিন দেখলাম একজন মন্ত্রী মহোদয় ছিলেন এদেশের, তিনি টেলিফোনে স্পষ্টতই শোনা গেল তার কণ্ঠ, তিনি তার দলেরই এক লোকের কাছে টাকা চাচ্ছেন, চাঁদা চাচ্ছেন। এটা যে প্রচার করলো তার নামে মামলা হলো, ওনার নামে কোনো মামলা কিন্তু হয়নি। এই যে জবাবদিহিতা, আপনি এগুলো বাদ দিয়ে তো আপনি সুশাসন, এমনও আমরা দেখছি এদেশে যে ব্যাংকের এমডিকে গুলি করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদের দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কোথায় জবাবদিহিতা? এগুলোর বাদ দিয়ে কি আপনার সুশাসন বলেন? এই যে গুম, এই যে খুন, এত বিচার বহির্ভূত হত্যা, এই যে প্রদীপদের 100 কতজন হত্যার পরে একজন সামরিক বাহিনী কর্মকর্তা হত্যা হলো বলেই আমরা জানতে পারলাম, বা এটা আলোচনার পাদপীঠে আসলো বা আলোর সামনে আসলো, না হলে কি আপনি জানতে পারেন এরকম প্রদীপ কি একজন বাংলাদেশের শাসন ক্ষমতায় বা পুলিশে? নট অনলি দ্যাট, আপনি আরেকটি কথা বলি যে এই যে শেয়ার মার্কেটে এত টাকা লোপাট হলো, আপনি দেখেন প্রতিনিয়ত আমাদের দেশ থেকে টাকা পাচার হচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, বিদেশে সম্পদের পাহাড় ঘটছে। অর্থনীতিবিদরা বলে থাকেন যে টাকাটা যদি দেশের মধ্যেও থাকে, দুর্নীতির টাকা হোক, তাহলে কিন্তু সেটা অর্থনীতির জন্য খুব বিরাট ক্ষতি করে, এরকম কোনো বিষয় না। কিন্তু দুর্ভাগ্যজনক টাকাটা পাচার হয়েছে, পাচার যে হচ্ছে এটা সত্য, জিএফআই বলছে, আমরা জানছি, আপনি জানছেন, প্রতিনিয়তই কানাডায়, আমেরিকায়, মালয়েশিয়ায় নিজেদের আবাসভূমি গড়ে উঠছে, বেগমপাড়া হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। কেন হচ্ছে? জবাবদিহিতা নেই, সুশাসন নেই, এবং সর্বাগ্রে গণতন্ত্রহীনতা। এই যে গণতন্ত্রহীনতা বাস্তবতা, আপনি দেখেন শেয়ার মার্কেটে এত হাজার কোটি টাকা লোপাট হলো, ইব্রাহিম খালেদের একটা তদন্ত কমিশন হলো, সেই কমিশনের রিপোর্ট কি আপনি জানতে পেরেছেন? কারাই টাকাগুলো লোপাট করবে তাদের টিকিটই স্পর্শ করা গেছে, এই রাষ্ট্র সমাজ করতে পেরেছে? পারেনি। জবাবদিহিতা নেই, সুশাসন নেই, যার মূল কারণ, এবং সুশাসনের গোলায় যে গরদ, এই যে নির্বাচন হচ্ছে, কেন 58 জন নমিনেশন চাবে? আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল এখানে জানে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিতে পারলেই বিজয় সুনিশ্চিত, সেই কারণে এই পাপড়ুরা আওয়ামী লীগ থেকে এমপি হতে পারে, সেই কারণে বদিরা আওয়ামী লীগ থেকে এমপি হতে পারে, সেই কারণে এই দেশের মধ্যে সাহায্যের মতো দুর্বৃত্ত সন্ত্রাসী জন্ম নেয় ক্ষমতার পৃষ্ঠপোষকতায় থেকে। জবাবদিহিতার অভাব, সুশাসনের অভাব, এছাড়া আর কি বলবেন আপনি? বলবেন। হ্যাঁ, শহীদ হোসেন বাবুল, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার যেটি বললেন যে সুশাসন জবাবদিহিতা না থাকলে যেমন অন্যায়, অপরাধ বা দুর্নীতিও তেমনিভাবে বাড়ে। আসলে কি বাংলাদেশে সুশাসন বা জবাবদিহিতার আওতায় কেউই নেই? না, অবশ্যই রাষ্ট্রীয় যে কাঠামো, সরকার এবং তার যে ব্যবস্থাপনা, সেটির একটি সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। এবং এই সুশাসন যে শব্দটি, এটি কিন্তু প্রথম আসে রিপাবলিক যে প্লেটোর বই আছে সেখানে, এবং সেখানে দুটি পক্ষকে বোঝানো হয়, একটি হলো সরকার আর একটি হলো জনগণ। এবং সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তার আশা আকাঙ্ক্ষা, দুটি শ্রেণীর, জি, আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটবে, তখনই কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে। এবং ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের কিন্তু প্রথম 1989 সালে বিশ্বব্যাংক একটি যে তাদের এজেন্ডা দেয়, সেখানে সুশাসনের কথাটা বারবার বলা হয়। এবং তৎপরবর্তীতে 1995 সালে এডিবি এবং 1998 সালে আইডিএ, ওনারা সুশাসনের প্রত্যেকটি দেশে বাস্তবায়নের জন্য তাগিদ দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু বিশ্ব যে ব্যবস্থাপনা আছে, জাতিসংঘ বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, বা এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলি, সবার সাথে কিন্তু সমন্বয় করে কাজ করে আসছে, এবং তারাও কিন্তু একটা নজরদারির মধ্যে রেখেছে। সেই হিসেবে সাহায্য, সহযোগিতা এবং স্বীকৃতির অনেকগুলো বিষয় রয়ে গেছে। এবং এই যে জনগণ এবং সরকারের এই ব্যবস্থাপনাটা কিন্তু উইন উইন গেম বলা হয়, যে পারস্পরিক একটা তাদের কন্ট্রিবিউশন থাকবে, তাদের এখানে এই কাজ করার সুযোগ থাকবে এবং স্বীকৃতি থাকবে, এবং উভয় পক্ষ লাভবান হবে, জনগণ সুশাসিত হবে, এবং যারা শাসক গোষ্ঠী থাকবেন, সরকার থাকবেন, তারা কিন্তু সুশাসন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক দূর পথ এগিয়ে এসেছি। মনে রাখতে হবে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের মতো কোনো দেশই কিন্তু এরকম আঘাতপ্রাপ্ত হয় নাই, যে জাতির জনককে 3.5 বছরের মাথায় যে হত্যা করা হয় এবং তৎপরবর্তী পুরো দেশটাকেই একটি বিপরীত মুখে নিয়ে যাওয়া হয়। সেটির কিন্তু সেই অবস্থা থেকে আজকে আমরা অনেক দূর চলে এসেছি, এবং এসেছি বলেই দেখবেন আপনারা 75 সালে ইনডেমনিটি অধ্যাদেশ করা হলো, জাতির পিতাকে যারা হত্যা করলো তাদের বিচার করা যাবে না, উপরন্তু বিদেশের দূতাবাসে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু চাকরি দেওয়া হয়েছে। সেটা সারা পৃথিবীতে কিন্তু এটা নিন্দিত হয়েছে, এবং আমাদের দেশকে কিন্তু বেইমানের জাতি হিসেবে একসময় দেখা হতো। এমনকি অনেক দেশ যে খুনিদেরকে পাঠানো হলো রাষ্ট্রদূত করে, তাদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভাই বলেছেন লিবিয়ার কথা, যে লিবিয়া সুশাসনের দেশ, এই লিবিয়াতেই কিন্তু বঙ্গবন্ধু খুনিদেরকে সবচেয়ে বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং সেটা অন্য চ্যাপ্টার, অন্য দিন আলোচনা করা যাবে। এখন
2006 সালে তাদের নেচারটা এখনও পরিবর্তন হয় না। 2006 সালে যে অপারেশন ক্লিন হার্টের নামে মানুষকে নির্যাতন করা হলো, হত্যা করা হলো, তাদেরকে বিচার করা যাবে না, আপনারা ইমিউনিটি দিয়ে দিলেন, সুশাসন কোথায়? এবং সেই পরিস্থিতি থেকে আজকে উত্তরণ করে 2013 সালে আমাদের বর্তমান যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, ওনারা একটি আইন করলেন, নির্যাতন এবং হেফাজতের মৃত্যু নিবারণ আইন 2013। এবং সেই আইনে বলা হলো যে সরকারের যদি কোনো সংস্থা হয় বা পুলিশ বা কোনো ফোর্স হয়, তাদের অধীনে বা তাদের আওতাধীনে বা হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে কিন্তু বিচারের সুযোগ থাকলো। সুশাসন, এই যে আইনের শাসন, সুশাসন, সেটি কিন্তু আইনগতভাবে বাংলাদেশ এটিকে কিন্তু স্বীকৃতি দিল, আইন করলো। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে এই যে 5 জন পুলিশ অফিসারের, তাদের কিন্তু 3 জনের যাবজ্জীবন হয়েছে, 2 জনের বিভিন্ন মেয়েদের সাজা হয়েছে, অর্থদণ্ড হয়েছে। এটাই তো সুশাসন, যে অপরাধ করে কেউ পার পেতে পারবে না। এবং দেখেন যে ধারাবাহিকভাবে যে আপনার নারায়ণগঞ্জের 7 খুনের মামলা, সেখানে কিন্তু এলিট ফোর্স এরা জড়িত ছিল, কাউকে ছাড় দেওয়া হয় নাই, তাদের কিন্তু বিচার হয়েছে। খাদিজা হত্যায় ছাত্রলীগের নেতা জড়িত ছিল, তার বিচার হয়েছে। বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগের নেতা ছিল, তার বিচার হয়েছে। বিডিআর হত্যা মামলা হাইকোর্ট পর্যন্ত জাজমেন্ট হয়েছে। রানা প্লাজা, সেখানে ছাত্রলীগ যুবলীগের জড়িত ছিল, তাদের বিচার হয়েছে। বাংলা মোটরের সরকার দলীয় সাংসদের পুত্র জড়িত ছিল, তারও বিচার হয়েছে, তার কিন্তু যাবজ্জীবন হয়েছে এবং সেটা কিন্তু আপিল করা হয়েছে। আমি বলে রাখি, পাবনায় ভূমি যে সাবেক মন্ত্রী ছিল শামসুল হক ডিলু সাহেব, তার পরিবারের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। রাজন যে হত্যা মামলা, রাজন শিশুকে হত্যা করা হয়েছিল, বিদেশ থেকে সেই অপরাধীকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়েছে। তারপরে ব্লগারের রাজীব হত্যা, মানে প্রত্যেকটা, আমি এরকম বললে বহু বলা যাবে। লিমনের যে পা হারিয়েছিল, সেটার বিচার হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয় না। এবং সর্বশেষ যে প্রদীপের যে ঘটনা ভাই বলেছেন, ওনাকে ছাড় দেওয়া হয়েছে। যখনই সামনে এসেছে, অভিযোগ এসেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই যে তদন্তগুলো, মনে রাখতে হবে, প্রশাসনিক তদন্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত, দুটা কিন্তু এক না। একটা হয় বিচারে সাপোর্ট করার জন্য, একটা তদন্ত হয় সেখানে কি গাফলতি ছিল প্রশাসনিকভাবে। সেই তদন্ত অবশ্যই প্রশাসনিকভাবে তাদের যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শুরু করে প্রশাসনিক যে জনপ্রশাসন মন্ত্রণালয়, তাদের কাছে যাবে। তারা তাদের যে আভ্যন্তরীণ যে প্রশাসনিক যে ব্যবস্থাগ্রহণ, তারা সেটা করবেন। এমনকি তাদের বিরুদ্ধে এই পারপার্শ্বিক বিষয়ে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং আপনি একটা সক্রিয় প্রতিষ্ঠান, তাদের কাছে কিন্তু রেফার করা হচ্ছে, দুর্নীতি দমনের মামলাও হচ্ছে। ব্যারিস্টার আব্দুল মাহমুদ বাশার, আমরা একটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা যেটি সুশাসন এবং জবাবদিহিতা নিয়ে কথা বলছিলাম, ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বেশ কিছু উদাহরণ তুলে ধরলেন এই সরকারের সময়, বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। রাজনীতিবিদদের মধ্যে যে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্র চর্চা বা যে জবাবদিহিতা থাকা উচিত, সেটি কি আসলে আমরা শতভাগ পাই? বা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলেই তো অনেকটা সুশাসন নিশ্চিত হয়? অবশ্যই আমাদের দেশের রাজনৈতিক দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র পুরোপুরি নাই, এটা অস্বীকার করা যাবে না। অনেকগুলো সুশাসনের নিদর্শন অবশ্যই আছে। আমি লিবিয়ার কথা বলেছিলাম, নট ফর সুশাসন বাট ওয়েলফেয়ার স্টেট। লিবিয়া তাদের নাগরিকদের জন্য অনেক কিছু করেছিলেন আর কি। তো সেইখানে আমাদের রাজনীতিতে, বিজনেসে এবং সব জায়গায় একটা এলিটিস্ট বা একটা নিও প্যাট্রিমোনিয়ালিজম কাজ করছে। অর্থাৎ কিছু লোক অনেক ক্ষমতাধর হয়ে গেছে, তারা আওয়ামী লীগের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করতে পারছে, সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছে, মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করতে পারছে, বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করতে পারছে, বিশাল অঙ্কের লোন নিতে পারছে, লোন ডিস্ট্রিবিউট করতে পারছে, তাদের সুপারিশে লোন হচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, রিসেন্ট টাইমে তাদের সুপারিশ বা তারা এমপি প্রার্থী হিসাবেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই প্যাট্রিমোনিয়ালিজম বা এই এলিটিস্ট বিজনেস ক্লাসটাকে। এইখানে যে প্রবলেমটা আমরা অনুভব করছি, যে দীর্ঘদিন রাজনীতি করে যে লোকগুলো জনগণের সাথে সংযোগ ছিল, সেই লোকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে বা নীরব দর্শক হয়ে যাচ্ছে, স্ট্যান্ড ইডেল বাই, ইনোসেন্ট বাই স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা আমাদের দেশে হয়েছে, যে 2009 সালে আমাদের লোন মানে ব্যাড ডেপ ছিল 22,481 কোটি টাকা। 2019 সালে এটা অবলম্বন সহ হয়েছে 1,22,425,000 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতে এটা আসলে 2,40,000 কোটি টাকা, এটা অবলোপন করে কমিয়ে 1,22,000 দেখানো হয়েছে। এবং একজন এর জন্য বলেছে প্রবৃদ্ধি এখন সুতা কাটা ঘুড়ির মতো উঠছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আবার আরেকজন বলেছে প্রবৃদ্ধি কিতাবে আছে, গোয়ালে নাই। আপনি সুশাসন, গুড গভর্নেন্স,
কল্যাণ রাষ্ট্রের কথা বললেন, জাস্ট চিন্তা করে দেখুন, এই 1,22,000 কোটি অথবা 2,40,000 কোটি টাকা যদি 2,40,000 জন তরুণ উদ্যোক্তার মধ্যে 1 কোটি করে টাকা দেয়া হতো, এই টাকাটা সরকার যদি ফেরত নাও পেত, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ জব ক্রিয়েশন, কি পরিমাণ উদ্যোক্তা সৃষ্টি হতো এবং কি পরিমাণ ইন্টারনাল ইকোনমিক স্ট্রেংথ আমাদের সৃষ্টি হতো। কিন্তু ওই যে বললাম, নিও প্যাট্রিমোনিয়ালিজম এবং এলিসিস্টের কারণে কতিপয় ব্যক্তি এই লোন সিন্ডিকেট কন্ট্রোল করে, কতিপয় ব্যক্তি ব্যাংক সিন্ডিকেট কন্ট্রোল করে, এবং বাংলাদেশ ব্যাংক এখানে একদম ক্ষমতাহীন একটা পদার্থের মতো কাজ করে। বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা আমি সংসদে স্পষ্ট করে বলেছি। এবং মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, উনি নিজেও স্বীকার করেছেন, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়নের ঘাটতি আছে, অ্যাটলিস্ট সরকারি ব্যাংকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুশাসনের নিদর্শনগুলো অবশ্যই অনেক আছে, 7 মার্ডার বলেন অথবা প্রদীপের ক্ষেত্রে, সিনহার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এই বড় বড় যে ব্যত্যয়গুলো ঘটে গেছে, যেটা জাতিকে শেক করছে, জাতির পলিটিক্যাল ক্যারেক্টারকে শেক করছে, পলিটিক্যাল ডিসব্যালেন্স করছে, ইমব্যালেন্স করছে, এই জিনিসগুলোর আমাদের যদি কারেকশন না করা হয়, তাহলে এই ছোটো ছোটো সাকসেসগুলো অনেকটা ফুটোযুক্ত বালতির মতো হবে। মানে উপর থেকে আমরা যতই সুশাসন দেই, নিচ থেকে সুশাসনগুলো আস্তে আস্তে পড়ে যাবে। এবং আরেকটা জিনিস আমাদের এখানে বলা হয় স্ট্যাটুটরি মকারি, মানে অনেক ক্ষেত্রেই সরকারি কর্মকর্তা কর্মচারী বা অনেক সরকারি প্রতিষ্ঠান তারা ফান্ড ফেরত দিচ্ছে, কাজ করছে না বা কাজ শেষ করছে না, তাদের কাজের অগ্রগতি হচ্ছে না বা উৎসাহ কম, এটাও আমাদের সুশাসনের জন্য একটা ব্যর্থতা। একজন ইন্ডিয়ান ক্রিটিক, আমি শেষ করে দিচ্ছি, মিস্টার এইচভিআর ইয়েনগার, উনি বলেছেন যে সরকারি অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে ব্যয় হলে 40% অপচয় হবে সেখানে মিনিমাম। উনি অবশ্য বলছে পার্টনারশিপের জন্য, ছোটো ছোটো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল মিডিয়া, এদের সাথে যদি পার্টনারশিপে সরকার করে, তাহলে কল্যাণ রাষ্ট্র অথবা সুশাসন যেটাই বলেন সেটা সরকার 80% নিশ্চিত করতে পারবে। তো ওই পার্টনারশিপের মনোভাব কিন্তু সরকারের মধ্যে বা সরকারি অফিসের মধ্যে আমাদের নাই, যে কারণে ওই এখন দেশটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সরকারি দল এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, আরেকটা হচ্ছে রেস্ট অফ দ্য বাংলাদেশি। এখানে দেখা যাচ্ছে এই 5% বা 10% সুবিধাভোগী হচ্ছে, বাকি 90% সুবিধার বাইরে থাকছে। এবং এই ইনসেনটিভ বা অন্যান্য সব ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে, সেখানেও এই প্রভাবটা কাজ করছে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো আমি। শহীদুল ইসলাম বাবুল, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন যে রেস্ট অফ বাংলাদেশ নাগরিক অর্থাৎ বাকি অংশ আর সরকারি কর্মকর্তা বা সরকারি দল দুটি ভাগে ভাগ হয়েছে, সেখানে সরকারি কর্মকর্তারাও যদি জবাবদিহিতার আওতায় না আসে, সেক্ষেত্রে মানুষকে কিন্তু অনেক আসলে কি আসতে পারে না কেন? কারণ সরকারি কর্মকর্তাদেরকে ব্যবহার করে যখন আপনি অনৈতিক কাজ করাবেন বা অনৈতিক সুবিধা আপনি নেবেন রাষ্ট্র গঠন করতে, সরকার গঠন করতে, তখন সরকারি কর্মকর্তারা নিশ্চয়ই 2টা ভালো কাজ করলে নিজেও 3 সাথে 2টা আরও খারাপ কাজ করতে পারে, বা তাদের সেই জবাবদিহিতার জায়গাটা আসলে থাকে না। আমাদের সরকারের ভিত্তি যখন নীতিহীনতার উপরে বা একটা ফাঁপা বিষয়ের উপরে বা একটা জুলুমের উপরে প্রতিষ্ঠা হয়, তখন তার অনুগত সমস্ত প্রতিষ্ঠান একইভাবে চলে এবং একে অপরের পরিপূরক হিসেবেই চলে। ওই যে কুয়েতের কথা বললেন না, মালয়েশিয়াতে আমার দেখা হলো এই লিবিয়ার 2জন ছাত্রের সাথে। তা আমি বললাম যে তোমাদেরকে এত কিছু দিচ্ছে গাদ্দাফি, গাড়ি দিচ্ছে ফ্রি, বাড়ি করে দিচ্ছে, তেল বিক্রির একটা অংশ তোমাকে দিচ্ছে, কত কি তোমার কল্যাণ রাষ্ট্র, তো কেন তোমরা এই গাদ্দাফির বিরোধিতা করে এখানে পড়তে আসছো? বলে যে আমাদের যে কথা বলতে দেয় না, আমাদের যে বাক স্বাধীনতা নাই, একটা বাক স্বাধীনতাহীন মানুষ তো মৃত্যুর সমান। আর একটা ছোট্ট উদাহরণ দেই, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে একটা শারমীয় কুকুর বেড়াতে গেছে, আমি পড়েছিলাম এই গল্পটা। তো দক্ষিণ কোরিয়ার তার কুকুর বন্ধুরা তার জন্য সব খাবার দাবার কুলমা পোড়াও সব আয়োজন করছে। বলছে যে এগুলো কেন আনছো? বললে তুমি আসছো, তুমি আমাদের বন্ধু মেহমান, তুমি খাবা না? বলছে না, আমি তো এগুলো খাইতে আসিনি। বলে কেন আসছো? বলে আমি আসছি একটু প্রাণ ভরে ঘেউ ঘেউ করতে, আমার ওখানে তো এটা আমি করতে পারি না। এই যে মানুষের মুক্ত বুদ্ধি বা কথা বলবার স্বাধীনতা বা চলার স্বাধীনতা বা অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার যদি না থাকে না, আপনি যতই উন্নয়নের গল্প বলবেন সব কিছু ফাঁপা মনে হবে মানুষের কাছে। মানুষ এই উন্নয়নের সুফল পাচ্ছে না। আমি বিচার ব্যবস্থার কথাই বলি, দুজনই ওনারা আইন অঙ্গনের মানুষ, আইনজীবী। আপনি দেখেন যে দেশের প্রধান বিচারপতি পালিয়ে বাঁচতে হয় তাকে, সে দেশের বিচার ব্যবস্থা কী হতে পারে আপনি বলেন? আমি অন্য বিষয় বিভাগ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, এরকম নজিরও আমরা দেখেছি। মোটা দাগে যদি আমি শুধু বলি, তারেক রহমানকে খালাস দিয়েছেন একজন বিচারপতি, তিনি দেশে থাকতে পারেন না, প্রবাসী আছেন, এখন দেশে ফিরতে পারছেন না। বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন একজন বিচারপতি, তিনি পদোন্নতি পেয়েছেন। আমি 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 স্পেসিফিক বললাম, আমি গোটা আইন বিষয়ের
ভিতরে আমি আর গেলাম না। শুধু এই 2-3টা উদাহরণ যদি আপনি বিশ্লেষণ করেন না, আপনার কাছে অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। উনি বলেছেন, কয়েকটা নাম বলেছেন, এই যে সমস্ত বিষয়গুলা, এই বিষয়গুলা গণমাধ্যমের মাধ্যমে হোক, যেভাবে হোক মানুষের সামনে এসেছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিকুতি করেছেন। প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন বলেই হয়তো কিছু কিছু বিচার কেউ কেউ আমি স্পেসিফিক বলতে পারি, বিশ্বজিৎ হত্যার 3জন আসামি মাত্র এখন জেলে আছে। আপনি জানেন 22 জনের মধ্যে 3জন আসামি জেলে, একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হলো একজন ছাত্র, সমস্ত বেকসুর খালাস, নথি সহ খালাস। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টেন্ডারবাজিতে একটা সাদ নামে শিশু নিহত হয়েছে, সব খালাস। এমসি বিশ্ববিদ্যালয় কলেজ 100 বছরের প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ, পুড়িয়ে দিয়েছে। যারা পুড়িয়েছে তাদেরকেই সাথে নিয়ে শিক্ষামন্ত্রী পরিদর্শনে গিয়েছেন, কোনো বিচার নেই। হাজার উদাহরণ আছে। 78 জন ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে, কুপাকুপিতে, গোলাগুলিতে নিহত হয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, বিশ্ববিদ্যালয়গুলো একটা দুর্বৃত্তের আখড়া। আপনি কোথায় সুশাসন পাবেন আপনি বলেন? ঢাকা জেলে দেখলাম 42 জনকে ডিঙিয়েছে একজন, সিনিয়র জেল সুপার পদোন্নতি দিয়েছেন। এর মধ্যে কি 42 জনের মধ্যে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, এফিসিয়ান, মেধাবী কোনো লোক নেই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পড়েছে, উনি জানেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে নিয়োগ হতো, আমরা 700 কাল ধরে দেখেছি। 36তম জনকে নিয়োগ দেওয়া হয়েছে, 28তম জনকে নিয়োগ দেওয়া হয়েছে, শুধুমাত্র দলীয় আনুগত্য এবং দলীয় স্বর্ণ। ফলাফল যা হবার তাই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। এগুলো বাদ দিয়ে কি আপনি সুশাসন? আপনি বলেন। গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা দেশের মানুষ জানে। 18 কোটি মানুষকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছেন, কি করেছেন সেগুলো আপনিও জানেন, সবাই জানে। উনি যতই বলবার চেষ্টা করুক যে ওনাদের ভিত্তি একটা নৈতিক উপরে, গণতন্ত্রের উপরে, মানুষের ভোটের উপরে, বাস্তবতা কি তাই? এদেশে 153 জন নির্বাচিত হয়েছে। সমস্যার গলত তো শুরু তো ওখান থেকেই হয়েছে। জবাবদিহিতার কথা যদি বলেন, সেখান থেকেই তো শুরু সমস্যা, সমস্ত প্রশাসন যন্ত্রের উপর ভর করে। আসলে সমস্যাটি কি? হ্যাঁ, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল। হ্যাঁ, গণতান্ত্রিক সংগ্রামে তাদেরও অবদান আছে, নিশ্চয়ই আছে। কিন্তু সে আওয়ামী লীগ এখন কোথায় আছে আপনি বলেন? আওয়ামী লীগ কি মানুষের মধ্যে আছে? আওয়ামী লীগ কি মানুষকে নিয়ে চিন্তা করে? চিন্তা করবার কি কোনো প্রয়োজন আছে? পুলিশ বলে, আমি জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, পুলিশ বলে আপনারা মানুষ নিয়ে থাকেন। আওয়ামী লীগ সরকার আমাদেরকে সব উজাড় করে দিচ্ছে, আমরা তাদেরকে উজাড় করে দিচ্ছি। কিভাবে ক্ষমতায় আসেন দেখব। বাস্তবতাও তো তাই, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই। পুলিশ, বিডিআর, র্যাব, প্রশাসন কিভাবে রাতে ভোটগুলোকে ম্যানিপুলেট করে, কিভাবে দখল করে, সমস্ত 18 কোটি মানুষ সাক্ষী, সারা পৃথিবী একটা অদ্ভুত নির্বাচনের 153 জন নির্বাচিত হয়েছে। সমস্যার গোড়ায় যদি আপনি না যান না, তাহলে এই জবাবদিহিতা কোথাও পাবেন না। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, যেটি শহীদুল ইসলাম বাবুল বললেন যে আসলে জবাবদিহিতার ঘাটতিটা শুরু গণতন্ত্রের দুর্বলতা বা গণতন্ত্রের পথে যেসব সূচক আমাদের আরও বেশি ইতিবাচক থাকা উচিত ছিল সেগুলো আসলে নেই। সেটি কি শুধুমাত্র কি আওয়ামী লীগ সরকারের সময়, নাকি আমরা আসলে সামগ্রিকভাবে গণতন্ত্র আনতে পারিনি? দেখেন, একটা জিনিস কি, যে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক মামলা নিয়ে কথা হচ্ছে। আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচ যেভাবে দেওয়া আছে, অন্যের পার্সোনাল লাইফের লিবার্টি, রাইট টু লাইফ, সেটাও কিন্তু দেওয়া আছে, বা অন্যের সম্মানের অধিকারও দেওয়া আছে। এটি কিন্তু অ্যাবসলিউট রাইট না। আপনারা যখন সংবিধানের ভালোভাবে পড়বেন তখন দেখবেন কিছু সীমাবদ্ধতা আছে এবং আদালতের রায়ের বিষয়ে বলা আছে। ফলে এই জিনিসটা জানা দরকার যে আমার কথার দ্বারা অন্য কোথাও কেউ কোনোভাবে আবার আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা। শুধুমাত্র যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বা আমার কথা বলার অধিকার, সেটার একটা সামঞ্জস্য করতে হবে। আর ভাই যেটা বললেন নির্বাচনের বিষয়ে, যদি অন্যেরা পার্টিসিপেট না করেন, একজন যদি ওখানে ক্যান্ডিডেট থাকে, এটা আইনেরই বিধান, তাকে নির্বাচিত ঘোষণা করতে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখানে আইনগত বা এখানে রাজনৈতিকভাবে কি ব্যত্যয় ঘটেছে এটা ভাই ভালো বলতে পারবেন। আর একটা জিনিস, যে দিনের নির্বাচন, রাত্রের যে অভিযোগ, আপনার মির্জা ফখরুল ইসলামই তো 12টার দিকে, 2টার দিকে নিজেই বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হচ্ছে। ওনার দলের মহাসচিব বলেছেন, এটা আমার কথা না। আর পৃথিবীর কোন সংস্থা কি বলেছে নির্বাচনের বিষয়ে? কেউ তো বলে নাই। সমস্ত দেশ তাদের রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে কিন্তু বর্তমান সরকারকে স্বীকৃতি শুধু দেয় নাই, সহযোগিতা করছে, একসাথে সবাই কাজ করছে এবং দেশ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানে এবং তার কন্ট্রিবিউশনের কারণে একটি উজ্জ্বলতর অবস্থানে আমরা অবস্থান করছি। আর ভাই বলেছেন এসকে সিনহার বিষয়ে, এখন খুব দরদ হয় এসকে সিনহার জন্য ওনাদের। ইংলিশে একটা কথা আছে না, যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। যখন এসকে সিনহা মানবতা বিরোধী রাজাকারদের, আলবদরদের ফাঁসি দিয়েছিলেন, তখন আপনাদের দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, আপনাদের বিএনপির নেতারা এসে সুপ্রিম কোর্ট বারে
সাংবাদিক সম্মেলন করে তাদের 30 পাশে দাঁড়িয়ে, সেকেন্ড, আপনার সঙ্গে আমি কথা বলি না, একটু 30 শেষ সেকেন্ড করতে আপনি দেন। বলবেন। তখন তো আপনারা এই এস.কে. সিনহার বিষোদ্গার করতে করতে মুখে খানা তুলে ফেলেছেন, আজকে খুব কষ্ট লাগে অন্তরে। কারণ ওই যে আওয়ামী লীগের সাথে একটু ডিফারেন্স হয়েছে, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড হয়ে গেছে, আজকে একদম আপন বন্ধু হয়ে গেছে আপনাদের। আমি আর বেশি কথা বলতে চাই না। আর বলছেন যে আমাদের সময়ে কি বিচার হয়েছে, আপনাদের সময় কি বিচার হয়েছে। এই যে বুয়েটের সনি হত্যা মামলার কি করেছিলেন আপনাদের সময়, যে গোলাগুলিতে যে বিচার হয়েছে, সেটার আপনি খোঁজ নেন কি করেছে। আর আবরারের সময় দলমত দেখা হয় না, সবাইকে আইনের আওতায় নিয়ে আজকে কিন্তু ট্রায়াল শুরু হয়েছে, ট্রায়াল চলছে কিন্তু, এবং আমরা বিশ্বাস করি অল্প কিছুদিনের মধ্যে এটা আমরা জাজমেন্ট পাবো। ফলে যে পরিবর্তনটা সেটি একটু দেখার চেষ্টা করেন। যে আর আপনারা বলে যে দুর্নীতির যে বিষয়টা, আপনাদের সময় দেখেন সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন সকল ভবনকে উপেক্ষা করে আপনারা হাওয়া ভবন খুলেছিলেন। সেখানে আপনার পার্সেন্টেজ না দিলে কোনো ধরনের কাজ হতো না। সেখান থেকে আপনারা বলবেন যে দুর্নীতির কোন পর্যায়ে থেকে আজকে আমরা কোথায় এসেছি। আর আমি একটা কথা বলতে চাই, দুর্নীতি সুশাসনের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি, সে যেই হোক, সেই হাওয়া ভবনই হোক বা পরবর্তী যে কোনো পর্যায়ে হোক। একটা খুব ভালো কথা বলেছেন যে সরকারি যে শাসন ব্যবস্থা, সেক্ষেত্রে কিন্তু দুর্নীতিকে টলারেন্স করা যাবে না। 37.5 লক্ষ টাকা দিয়ে পর্দা কেনার যে বিষয়টা আপনারা সবাই আলোচনা করেছেন, সেই মর্মে রাষ্ট্রপক্ষে আমি 8 মাস হিয়ারিং করেছিলাম। সেখানে 6 জনই সরকারি কর্মকর্তা ছিল, কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু জড়িত ছিল না। এবং ওই যে টেন্ডার পার্টি যারা হাইকোর্টে এসেছিল, তারা কিন্তু বিএনপির একজন কেন্দ্রীয় নেতাই তার এই আইনজীবী ছিলেন। ফলে আমি এগুলো বেশি কথা বলতে চাই না, এখানে কিন্তু রাজনৈতিক বা সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না, ছিল আমাদের। এবং সেই জন্য আমি বলি যে এই জাতির জনক বঙ্গবন্ধুর যে লেখা বই আমার দেখানো আছে, এখানে আপনার পৃষ্ঠার 90 কিন্তু স্পষ্ট বলা আছে একজন সরকারি কর্মকর্তা অপরাধ করেছিলেন, তার ফাঁসি হয়েছিল। ফলে অন্যদের আর কি ভেতরে কিন্তু একটা ভীতির সঞ্চার হয়েছিল, দুর্নীতি থেমে গেছিল সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। এই উদাহরণগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। 104 পৃষ্ঠায় বলেছেন মাও সেতুংয়ের ঘনিষ্ঠ বন্ধু সে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিল, মাও সেতুং কোনো রকম ইন্টারফেয়ার করে নাই, তার ফাঁসি হয়েছিল, কার্যকর করা হয়েছে। এবং আমাদের সামাজিকভাবে, শুধু রাষ্ট্রীয়ভাবে না, সামাজিকভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন আছে। আমার সন্তান যদি আজকে সরকারি কর্মকর্তা হয় বা রাজনীতি করে, যদি অবৈধভাবে টাকা পয়সা রোজগার করে, আমরা কিন্তু গর্ববোধ করি, কিন্তু চিন্তা করি না সে কী করছে। এই প্রসঙ্গে বঙ্গবন্ধু ওই একই বইয়ে আমার দেখানো আছে 106 পৃষ্ঠায় বলেছেন যে এক ছেলে চাকরি করে, তার পিতা বলছে যে ছেলে মাসিক যা বেতন পাই তার সাথে কিছু উপরিও আছে। বঙ্গবন্ধু এখানে দুঃখ করে বলছেন পিতা তাহা গর্বের সাথে ঘোষণা করে সমাজ কত নেমে গেলে এই অবস্থা আসতে পারে, এই ছিল তার আক্ষেপ। আমাদের নিজস্ব যে শুধু রাষ্ট্রীয় ব্যবস্থা না, আমাদের নিজেদের দিকেও তাকাতে হবে যে আমরা সমাজে আমরা নিজেরা নাগরিকভাবে কতটুকু নিজেদের দায়িত্ব পালন করছি। ফলে আর পাপুলের কথা বলেছেন, পাপুল কিন্তু আওয়ামী লীগের কোনো রাজনৈতিক নেতা না, উনি জাতীয় পার্টি থেকেই নির্বাচিত হয়েছিলেন, জাতীয় পার্টির এমপি, এবং স্বতন্ত্র জাতীয় পার্টির আর কি ওনার সম্পৃক্ততা। আর তার যে ওয়াইফ, সেটাও কিন্তু আমাদের আওয়ামী লীগের সাথে কোনো ধরনের তার সম্পৃক্ততা নাই। এখানে যেহেতু ওনাদের ব্যক্তি আছেন, ওনারা সেটা বলবেন। এই বিষয়ে আমার আমরা একটা বিরতি নিয়ে আসবো, তবে আমরা এগুলো বিরোধিতা করি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জবাবদিহিতা যদি না থাকে বা জবাবদিহিতার জায়গায় যদি আমরা যেতে না পারি, সেক্ষেত্রে বাংলাদেশকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই এই সামনের দিনগুলোতে, আমরা বলছি যে মধ্যম আয়ের দেশ হব আমরা, বা উন্নত রাষ্ট্রে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, তার যে পরিশ্রম, সেটি তো আর সার্থক হবে না। জবাবদিহিতার জায়গায় তো শুধুমাত্র রাজনীতিবিদ না, সরকারি আমলা, কর্মকর্তা সবাইকেই আনতে হবে, যেটি ব্যারিস্টার বাশার উল্লেখ করেছেন। সেখানে কি আমরা পৌঁছাতে পেরেছি? না, আমরা সেখানে পৌঁছাতে পারছি না। এবং আপনি দেখেন এই কোভিড পিরিয়ডেও সরকার বেশ কিছু ইনসেনটিভ দিয়েছে, কিন্তু ট্যাক্স এক্সেমশন দিতে পারছে না। আপনার হোল্ডিং ট্যাক্স বাড়ছে, ভ্যাট বাড়ছে বা একই রকম থাকছে, এবং পার্সোনাল ট্যাক্স একই রকম থাকছে। অর্থাৎ সরকার যে অর্থনৈতিক উন্নয়নের দাবি করছে বা কিছুটা হয়েছে, সেটার সুফল তো আলটিমেটলি জনগণকে দিতে পারলো না। কেন পারলো না? প্রথম ওই যে আপনাকে বললাম 1,22,000 কোটি টাকা ব্যাড ডেপ্ট, ওই যে পরিচালন ব্যয় বাড়িয়ে বাড়িয়ে 2 লক্ষ কোটি থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ কোটি করা হয়েছে, তাহলে টাকাটাও মূলত ওই যে সরকারি কর্মচারী এবং সরকারি কাঠামোর মধ্যে টাকাটা চলে যাচ্ছে, যে কারণে বাকি 90% বা 95% বা 99% লোক হচ্ছে প্রজার মতো হয়ে গেছে, অনলি ট্যাক্স কালেকশন করতে হবে। এত বড় কোভিড ক্রাইসিসেও যদি বাংলাদেশ মানুষ কিছু কিছু ট্যাক্স এক্সেমশন না পায়, তাহলে বুঝতে হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা যেটা আমরা বলছি, এটার মধ্যে একটা বড় ভ্যাকুয়াম ইন্টারনাল আছে,
যেটা কারণে সরকার করটাকে এক্সেম করতে পারছে না। আর দুটি কথা বলবো আমি, এক, টলারেন্স বাড়াতে হবে, মাস্ট। আপনার অটল বিহারী বাজপেয়ী যখন ইয়াং এমপি একদম, তখন উনি একদিন সংসদে নেহরুকে বলেছিলেন যে আপনি একজন দোআঁশলা মানুষ অথবা ডাবল ফেস্ট ম্যান, বিং প্রাইম মিনিস্টারকে বলছেন, এবং আপনার মধ্যে এটলি এবং চার্চিল দুই গুণাবলী আছে। রাতের বেলা আবার যখন ডিনারে দেখা হলো, সবার সামনে নেহরু কিন্তু আবার অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করলেন যে হি ইজ এ ভেরি ব্রাইট পার্লামেন্টারিয়ান, এবং বলেছিলেন যে একদিন অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হবে, এবং এক্স্যাক্টলি তাই হলো। আওরঙ্গজেব এত একজন টাইরেন্ট কিং ছিলেন, তো তিনি যখন ক্ষমতা নিলেন বাবা বেঁচে থাকা অবস্থায়, দ্য ফার্স্ট মুঘল কিং, যে যার বাবা বেঁচে থাকা অবস্থায় এম্পারার হয়েছে, তো স্বাভাবিকভাবে সবাই তাকে স্বীকৃতি জানালো। একজন জানালো না, মক্কার চিফ কাজী, উনি বললেন যে না, কোনো বাবা বেঁচে থাকতে ইসলাম ধর্মে অন্য কেউ রাজা হতে পারে না। আরেকজন হচ্ছে চিফ জাস্টিস, যিনি ইন্ডিয়ার চিফ জাস্টিস সেই সময় ছিলেন, মেইন কাজী উল কুজ্জাত যাকে বলা হতো, তিনি এটা মানলেন না। কিন্তু কোনো অবস্থাতে আওরঙ্গজেব কিন্তু ওই চিফ জাস্টিসের সাথে কোনো প্রকার কনফ্রন্টেশনে যায়নি, এবং উনি বহাল তবিয়তে চাকরি করেছে, ওই চিফ জাস্টিসের ছেলেও পরে চিফ জাস্টিস হয়েছিল। তো এই যে আপনি বিরোধিতা করলে আপনাকে সহ্য করতে হবে। আমরা গতকালকে দেখে শেষ করে দিচ্ছি যে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে একটা বাজে আর্টিকেল লেখার কারণে আরেকটা মন্তব্যের কারণে চাকরিচ্যুত করা হয়েছে। তো এটা আমার কাছে মনে হয়েছে অপরাধের তুলনায় শাস্তিটা ডিসপ্রপোর্শনেট হচ্ছে, এবং অ্যাগেইন ওই টলারেন্স লেভেলটা আমাদের অনেক কম হচ্ছে। টলারেন্স লেভেলটা বাড়াতে হবে। এটা না বাড়ালে মানুষ যখন কথা বলবে না, চুপচাপ থাকবে, তখন অন্যায় অসঙ্গতিগুলো কিভাবে বের হয়ে আসবে। এবং সবচেয়ে বড় যেটা হবে, তখন অন্যায়গুলো মানুষ দেখে চুপ থাকবে, ডিসেনগেজ টলারেন্স যেটাকে বলে, সহ্য করতে থাকবে, লো অ্যারাউজাল ন্যাশন হবে। তখন সরকারও কিন্তু চাইলে সুশাসন করতে পারবে না, কারণ সরকার সুশাসনের জন্য তথ্যগুলো কোত্থেকে পাবে বাকস্বাধীনতা না থাকলে। সো বাকস্বাধীনতা বাড়াতে হবে, টলারেন্স বাড়াতে হবে। টলারেন্স কি শুধু কিন্তু ন্যায় অন্যায় যারা করবে, দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হ্যাঁ, হবে। অবশ্যই। আপনার ওই দুর্নীতি যখন কেউ করবে, সেটার তথ্যটা আপনি কিভাবে পাবেন? মিডিয়ার মাধ্যমে পাবেন, আপনি জনগণের বাকস্বাধীনতার মাধ্যমে পাবেন। ইন্টারনাল মেকানিজম তো সরকারের অনেক কিছুই আছে, তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইন্টারনাল মেকানিজমে গভর্নমেন্ট সঠিক তথ্যটা পায় না। হ্যাঁ, এবং সেজন্যই আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট বাকস্বাধীনতা থাকলে তখন সরকারের শীর্ষমহল সঠিক তথ্যগুলো পাবে। আপনি সঠিক তথ্য না পেলে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবেন? হ্যাঁ, এখানে আরেকটা বড় বাধা আমাদের আছে, সেটা হচ্ছে হন্টেড মেমোরি আওয়ামী লীগের 15ই আগস্ট, 21শে আগস্ট 2001 থেকে 2006 আওয়ামী লীগের নির্যাতন, যে কারণে আওয়ামী লীগ চাইলেও উদার হতে পারে না। কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এবং বিএনপিরও উচিত ছিল দীর্ঘ 12-13 বছরে এই কমফোর্টটা দেয়া দেশবাসীকে, আওয়ামী লীগকে এবং সবাইকে, যে কখনো বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে ওই ধরনের দুর্বিষহ অবস্থা ফেস করতে হবে না। বিএনপিও এই কমফোর্টটা পলিটিক্যালি দিতে পারেনি। এই যে কমফোর্ট না দেয়া এবং আওয়ামী লীগের এই কমফোর্টে না আসা, যে কারণে আওয়ামী লীগ অনেকগুলো এক্স ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যে 75 থেকে 96 আওয়ামী লীগে যে লোকগুলো পলিটিক্স করেছে, জীবনের ঝুঁকি নিয়ে জেলে খেটেছে 6-7 বছর, আজকে এই লোকগুলোর গুরুত্ব কমে যাচ্ছে। কিন্তু যে লোকগুলো পলিটিক্যালি পুলিশ এবং অ্যাডমিন ক্যাডার বা প্রশাসনের লোকজন, যারা সেই সময় আওয়ামী লীগের সাথে স্বাভাবিকভাবেই ছিল না বা সরকারের সাথে ছিল, তাদের গুরুত্ব আস্তে আস্তে সরকারে বেড়ে যাচ্ছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমাদের হাতে সময় কম, শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন যে সহনশীলতার মাত্রা আমাদের বাড়াতে হবে, বিশেষ করে রাজনৈতিক সহনশীলতা, যে প্রধান দুটি দল আওয়ামী লীগ বিএনপির মধ্যে সেটাই কম আসলে পরিলক্ষিত মূল হয়। কথা। এই জায়গাটা রাজনৈতিক, আমাদের যে ভিশন 2030 ছিল, সেখানে আমরা পরিষ্কারভাবে কিন্তু বলেছি যে পরবর্তী যে রাজনীতি, এই রাজনীতি পারস্পরিক কাদাছড়াছড়ি, খোঁচাখুচি, বিদ্বেষ, প্রতিহিংসা, এইগুলো বাদ দিয়ে একটা সহমর্মিতা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের যে একটা ব্যাপার, সেই রাজনীতিকে সামনে নিয়ে আসতে হবে। কারণ আমাদের নতুন প্রজন্ম আছে, আমাদের এই যে হিংসা, বিদ্বেষ, ভেদাভেদি, এইগুলোই নতুন প্রজন্ম না, সেই জন্যই তারা বলে যায় হেট পলিটিক্স। এই জায়গা থেকে তো তাদেরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আপনাদের, এই যারা এই রাষ্ট্রের স্টেক হোল্ডার, বিভিন্ন রাজনৈতিক দল, সবারই দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা কি পালন করছি না? এর জন্য শাসকদের দায় কিন্তু অনেক বেশি। ফরাসি বিপ্লবের মহানায়ক ভলতেয়ারের একটা উক্তি আছে যে ইনজাস্টিস ইজ দ্য এন্ড প্রসিডিউর অফ ইন্ডিপেন্ডেন্স। মানে ইনজাস্টিস থেকেই কিন্তু সমস্ত অন্যায় অবিচারের জন্ম নেয়। দেখেন, উনি হাওয়া ভবনের গল্প বললেন। আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি বিরোধী কথা যখন বলে না, তখন হাসবো না কাঁদবো আমি ঠিক জানি না। মানে একটা হাওয়া ভবনের সেই 14 বছর 16 বছর আগের হাওয়া ভবন, বাট ওনারা জানেন না যে আজকে প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে ঘরে এক একটা হাওয়া ভবন তৈরি হয়েছে। আওয়ামী লীগের একটা সিসকে নেতাকে ধরলে কোটি কোটি টাকা এবং ক্যাশ এবং সম্পদ পাওয়া যায়, এটা অস্বীকার করবার উনি বঙ্গবন্ধুর উদাহরণ দিলেন। বঙ্গবন্ধু নিজেই বলে গেছে যে সব চোরের খনি পাইছি আমি,
চাইনে চোর বায়ে চোর, মানে আওয়ামী লীগের ক্ষেত্রে উনি নির্দেশ করেছেন। আর সরকারি কর্মকর্তারা এরা তো সরকারেরই অংশ নাকি? আপনি দেখেন এমপি সাহেবদের যদি আপনি হিসেবে নেন 8 সাল থেকে শুরু করে 13 সাল থেকে 18 সাল এক একজন এমপির সম্পদ বেড়েছে 100 গুণ, 200 গুণ, 500 গুণ। মানে আঙুল খুলে কি ওয়েলথ এক্স নামে একটা আন্তর্জাতিক সংস্থা, তারা গবেষণা করেছে ডেড অফ ওয়েলথ নামে। তারা বলেছে যে 10 সাল থেকে 19 সাল পর্যন্ত হঠাৎ ধনী, মানে আঙুল ফুলে কলা গাছ হওয়া লোকের সংখ্যা বাংলাদেশের 14.4%, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আনুপাতিক হারে। এই দায় ওনাকে অস্বীকার করতে পারবেন? এই যে 2000 কোটি টাকা ছাত্রলীগের নেতারা পাচার করল, এই টাকা উনি হাওয়া ভবনের গল্প বলেন। এখন আপনি বলেন ওনরা কি দিবেন, ক্ষমতায় গেলে একেবারে দুধের নহর বয় দিবেন, একটা সুশাসন দিবেন, কালো গরুর দুধ দিবেন, দুধ খাবার বাটি দিবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, কত ছেলে ভুলানো গল্প। যেভাবেই আসছেন ক্ষমতা তো দখল করে আছেন, কিন্তু মানুষের যে মৌলিক নাগরিক অধিকার, সেই অধিকার কি ওনারা দিতে পেরেছেন? প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগে আমি বাদে সবাইকে কেনা যায়, তার ভিতর নিশ্চয়ই এইখানে এই টক শোতে বড় বড় কথা বলতো, আপনার এখানে করেছি কিনা জানি না। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির নেতা এই করোনার সময় চুরি বাটপারি করেছে, তার নামে মামলাও হয়েছে। আপনি চিন্তা করতে পারেন শাসক গোষ্ঠী কোথায় নেমেছে? আর এই সব শাহেদ বদি পাপলু পাপিয়া টাপিয়া এগুলোর কথা সব বাদ দিলাম। এই যে সম্রাটকে ধরলেন, এর উচ্চ কোথায়? একদিনে সম্রাট ফুলে পেঁপে এই জায়গায় এসছে। ছাত্রলীগের 2000 কোটি পাচার একদিনে করেছে, এর পিছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নাই, সরকারের পৃষ্ঠপোষকতা নাই। উনি বিচারের কথা বলবেন, কিসের বিচার হয়েছে, কার বিচার হয়েছে? এইসব চুনোপুটিদের ধরে আপনি যদি বিচারের নামে এইসব কাহিনী তৈরি করেন, তাহলে তো এগুলো মানুষ গ্রহণ করবে না। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। সেই জন্য আপনাকে আসলে চিন্তা করার ব্যাপার আছে এবং বোঝার ব্যাপার আছে যে আমরা এই রাষ্ট্র সমাজ সকলে আমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো। আর ইন্ডিমিউনিটির কথা যে বলেছেন, ইন্ডিমিউনিটি ওনারাও তৈরি করেছিলেন। 11 যে সরকার, ওনাদের আন্দোলনের ফসল যে সরকার, সেই সরকারের সমস্ত দায় কিন্তু ওনারা ইন্ডিমিউনিটি দিয়েছেন। এই যে গুম খুন, এক একটা গুম খুনের পরিবারের কি দুর্বিষহ অবস্থা আপনি জানেন? এই অবস্থায় বাংলাদেশে কোনোদিন গুম এই অবস্থায় ছিল কোনোদিন? হ্যাঁ, ক্রস ফায়ার হয়েছে, হয়নি এটা বলবো না, সেটা স্বাধীনতার পরেই থেকেই শুরু হয়েছে, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু আপনি জানেন যে এই পর্যন্ত এই কয়েক বছরে 600-র অধিক মানুষ গুম আছে। এদের পরিবারের কি দুর্বিষহ অবস্থা আপনি জানেন? এদের কষ্টের কথা, এদের হাহাকারের কথা, এদের কত ধরনের যন্ত্রণা আপনি জানেন? প্রত্যেকটা মানুষের তো বিচার পাবার অধিকার আছে। এই রাষ্ট্র সমাজে অপরাধ করতে পারে, নিশ্চয়ই করতে, আমার দলের হলেও করতে পারে, ওনার দলেরও করতে পারে। তাহলে সে একটা ন্যায় বিচার কেন পাবে না? এইগুলোকে বাদ দিয়ে আপনি যদি সুশাসনের কথা চিন্তা করেন, আর একটা কথা বলি, আপনি ঢাকা শহর, আপনি জানেন না, ঢাকা শহরে এখন মানুষের গাড়ির গতি 7 কিলোমিটার, পায়ে হাঁটার গতি 5.5 কিলোমিটার। এগুলোকে বাদ দিয়ে উনি কি উন্নয়নের কথা বলবেন? আপনি বলেন। এই দেশে বিষাক্ত আবহাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঢাকা শহর, আবহাওয়া বিষাক্ত আবহাওয়ার কারণে 28% মানুষ বিষাক্ত আবহাওয়ার কারণে মারা যায় প্রতি বছর। এগুলোকে বাদ দিয়ে কি উন্নয়নের গল্প? উনি পদ্মা সেতুর গল্প শোনাবেন, মানুষের রক্ত শোষা টাকা দিয়ে বিদেশে পাচার করছেন, আর উন্নয়নের গল্প আর লুটপাটের গল্প বলছেন। এগুলো মানুষ গ্রহণ করে না। সেই জন্যে এখন সময় এসছে, আপনাদের চেতনার উদয় হওয়ার সময় এসেছে, দেশের জন্য, মানুষের জন্য। দেশ না থাকলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হ্যাঁ, কয়েকজন আপনারা ফুলে ফেপে হয়তো সম্পদ পাচার করতে পারবেন, করতে পারবেন। এই হাওয়া ভবনের 14 বছর আগের গল্প এখন বললে মানুষ হাসবে, এগুলো গ্রহণ করবে না। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আমরা সুশাসনের যে সূচক নিয়ে কথা বলছিলাম, যে বিশেষ করে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি ভালো প্রশাসনিক জবাবদিহিতা আসলে খুবই জরুরি। বিশেষ করে আপনি যদি একটি জনকল্যাণমূলক বা জনবান্ধব কোনো কর্মসূচি নেন, সেইখানে আমরা যদি কোভিড অর্থাৎ করোনার কথা বলি, যে করোনাও কিন্তু আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে যে যেখানে জবাবদিহিতার অনেক ঘাটতি ছিল, সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় কী? ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ের একটু রেফারেন্সটা দিয়ে নেই যে আইন ও সালিশ কেন্দ্র 2002 থেকে 2006 সাল পর্যন্ত 1155 জন ক্রস ফায়ারে কিন্তু ওনারা জীবন দিয়েছেন। কয়টার বিচার হয়েছে সেটা আপনি বললে ভালো হতো। যাই হোক, আমি আর বিতর্কে যাব না। কিন্তু এই যে সুশাসনের কথা বলছেন, সুশাসনের পূর্ব শর্ত হলো আইনের শাসন, আর আইনের শাসনের পূর্ব শর্ত হলো যে সবাইকে আইনানুগভাবে কাজ করানো। বেঞ্জামিন ডিসরায়েলি, উনি ব্রিটেনের 2 বারের প্রধানমন্ত্রী, উনি একটা কথা বলেছেন যে অ্যাকশন মে নট অলওয়েজ ব্রিং হ্যাপিনেস, বাট দেয়ার ইজ নো হ্যাপিনেস উইদাউট অ্যাকশন। অ্যাকশান না নিলে, তাদেরকে আওতার মধ্যে না নিয়ে আসলে, বিচারের মুখোমুখি না করলে কিন্তু শান্তি বা অগ্রগতি, উন্নতি কোনোটাই হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি দল মত নির্বিশেষে যে অপরাধ করেছেন তাদেরকে তিরস্কৃত করেছেন, যে ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করেছেন। এবং তার রিফ্লেকশন হচ্ছে আপনি 2018 সালের দি ইন্ডিকেটরস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এই রিপোর্টে বলছে যে বাংলাদেশে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 13তম অর্থনীতির দেশ। এখন আমরা এই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু একটি অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করছি। দ্য স্পেকটেটর ইন্ডেক্স, সেখানে 2009 সালের
যে প্রবৃদ্ধির হারের কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশ 26টি দেশেরও শীর্ষে বাংলাদেশ অবস্থান করছে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির হার এখানে দেখানো হচ্ছে 188, যার মধ্যে চীন হচ্ছে 177, ভারত 117, ইন্দোনেশিয়া 90, মালয়েশিয়া 78, অস্ট্রেলিয়ার মতো দেশ 41। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সেই ব্যবস্থাপনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক যেটা 2019 সালে, সেখানে বলা হয়েছিল বাংলাদেশ গত বছরেই 7.90 আমাদের প্রবৃদ্ধির হার ছিল এবং বর্তমান বছরে 19-20-এ কিন্তু ধরা হয়েছিল 8% উপরে। যদিও কোভিডের কারণে আপনি যেটা বলেছেন, সেখানে কিন্তু আমাদের অবশ্যই এটা একটা এফেক্ট হয়েছে। এবং এছাড়াও মনে রাখতে হবে যে ইজ ডুইং যে বিজনেস পলিসি ছিল বিশ্ব ব্যাংকের, সেখানে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা নেওয়ার কারণেই যে 20টা দেশ তাদের পূর্ব যে অবস্থান ছিল সেখান থেকে উন্নতি করেছে, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং সেখানকার শর্তগুলো ছিল সহজ শর্তে ঋণ দেয়া, বিদ্যুৎ জ্বালানি যে আপনার সংযোগগুলো ছিল সেগুলো সহজীকরণ করা এবং কোনো ধরনের ইন্টারেস্ট না নেওয়া বা মাসুল যেগুলো ছিল, নিবন্ধন ফি ছিল, সেগুলো সহজীকরণ এবং ফি কমিয়ে আনা, কোনো ধরনের প্রশাসনিক জটিলতা যেন না পড়ে। এই ব্যবস্থাগুলো একদিনে হয় নাই, দিনে দিনে হয়েছে বলে আজকে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের তালিকায় যে 20টি দেশ উন্নতি করেছে সেখানে বাংলাদেশ অবস্থান করে নিয়েছে এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশে বেড়েছে। বিদেশি যে বিনিয়োগ সংস্থা তারা কিন্তু বাংলাদেশে আসছেন, বিনিয়োগ করছেন। এবং শুধু তাই নয়, যুক্তরাজ্য ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান আপনার সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR, তারা কিন্তু যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে 32 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় যে 25টি অর্থনীতির দেশ আছে বাংলাদেশ সেখানে থাকবে এবং বাংলাদেশ বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতির দেশ হবে এবং সেই এখন বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 41 এবং 2033 সালে আমাদের পেছনে থাকে মালয়েশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো উন্নত দেশ। এবং বর্তমানে বাংলাদেশ তার ধারাবাহিকতায় আজকে 36 আপনার বিলিয়ন ডলার কিন্তু রেকর্ড পরিমাণ রিজার্ভ আজকে বাংলাদেশের আছে। এগুলো একদিনে হয় নাই, এগুলো রিফ্লেক্ট করে কিতাবের গল্প। সুশাসন। আপনি যদি কোনোটাই না মানে জনগণের উপরে আপনাদের আস্থা থাকবে না। বললাম তো এগুলো আপনাদের কিতাবের গল্প। যে রিপোর্ট দিবে যখন চিকিৎসা পাচ্ছে না, পদ্মা সেতুতে কেলেঙ্কারি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে, মানুষের রক্ত চোষা টাকা যখন বিশ্ব ব্যাংক এই যখন বিশ্ব ব্যাংক প্রতিবেদন দিবে তখন আপনি টাকা দেন না, আসলে শুধু আপনি দেন না, রাজনৈতিক দল হিসাবে সরাসরি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারবেন, এদেশের মানুষকে এই গল্প মানুষের কাছে বললে মানুষ কি পাচ্ছে, হামলা করবেন, মানুষ কি দেখছে? আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ছেলে ভুলানো এই গল্প, ললিপপের গল্প, এই গল্প পাবলিকের কাছে অন্তত করেন না। দেখেন কি প্রতিক্রিয়া হয়। দেখেন দেখছি, আমরা দেখছি এই করোনা আসার পরে দেখছি ঢাকা শহরে মানুষ সাস্টেইন করতে পারছে না, ঢাকা শহর ছাড়া গ্রামে চলে যাচ্ছে, ফিরে আসতে পারছে না। আর আপনি প্রবৃদ্ধির গল্প নিয়ে আইছেন কেতাবে, এই প্রবৃদ্ধির গল্প আপনি মানুষের জীবন প্রণালীতে, জীবন ধারণে যদি এই প্রবৃদ্ধি তৈরি না এবং আপনি যেভাবে কথা বললেন এটা অত্যন্ত আপত্তিকর। এবং আমি চাই আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, ওনার কথার উত্তরটা দেই। শোনেন, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। আপনাদের দলের বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং কোকো মারা গেছে, জান্নাত নসিব করুক আল্লাহ, 3 জনই দুর্নীতির দায়ে তারা সাজাপ্রাপ্ত। সমস্ত আপনাদের সাজানো আপনাদের দলের গঠনতন্ত্র প্রভাবিত রায়ের মধ্য দিয়ে আপনাদের দলের এরকম মামলা করতে চান পর্যন্ত আপনাদের সংশোধন করতে হয়েছে শেষ বিন্দু যে পর্যন্ত দুর্নীতিবাজরা যেন বিএনপির এগুলো আপনার ক্ষমতার উত্তাপে থেকে ক্ষমতাকে বিচার বিভাগকে ইচ্ছামতো নাড়াচাড়া করে যা ইচ্ছা তাই করা যায় ব্যারিস্টার সাহেব। তাহলে আপনারা কোন পর্যায়ে আছেন? আপনি ওই যে গল্প করলেন না আওয়ামী লীগ, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শহীদুল ইসলাম বাবুল এবং ব্যারিস্টার BM আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।